হ্যালো এভরিওয়ান, ক্লাস 7 তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত তীর্থ যে কবিতাটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম, এটা আমার আলোচনা করা হয়ে গিয়েছিল। আজকে বাকি যে কোশ্চেন অ্যান্সার আছে 11 থেকে সেটা আলোচনা করব। ফার্স্টে যে তোমাদের ভিডিওটা করেছিলাম সেটাতে একদম লাইন ওয়াইজ এটা বোঝানো আছে। কেউ যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এদিকেও কোশ্চেন অ্যান্সারগুলো 10 অবধি করা হয়ে গিয়েছিল অলরেডি। দুটো ভিডিওরই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর কেউ চ্যানেলে গিয়েও চেক করে নিতে পারো। আজকে টিকা লেখো 11 থেকে আলোচনা হবে। তো দেখো টিকা কি কি দিয়েছে: ওঙ্কার ধ্বনি, শক, হুন, মুঘল, দ্রাবিড়, ইংরাজ। তো এইগুলো চলো আগে তোমাদের সাথে শেয়ার করে দিই। ওঙ্কার ধ্বনি। ওং শব্দটি সংস্কৃত অব ধাতু থেকে উৎপন্ন, যার 19টি ভিন্ন ভিন্ন অর্থ আছে। ওঙ্কার ধ্বনি হল ব্রহ্মের শব্দ প্রতীক। এটি সব মন্ত্রের বীজ মন্ত্র। বেদ, উপনিষদ, গীতা ও অন্যান্য হিন্দু শাস্ত্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতবর্ষ একসময় বিভেদ ভুলে ঐক্যের বেদ মন্ত্রে উজ্জীবিত হয়েছিল। তারপরে দেখো নেক্সট টিকা আমাদের যেটা আছে সেটা হচ্ছে শক। তো এখানে তোমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো কোনো লাইন অ্যাডও করতে পারো বা বাদও দিতে পারো। শক হলো একটি প্রাচীন জাতিবিশেষ যাদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার সিরদরিয়া নদীর উত্তর অঞ্চলে। খ্রিস্টীয় 2য় শতাব্দীতে বাসভূমি থেকে বিতাড়িত হয়ে তারা ভারতে প্রবেশ করে দুর্বল গ্রিক রাজ্যগুলোকে পরাজিত করে শক রাজ্য প্রতিষ্ঠা করে। শকদের শ্রেষ্ঠ রাজা ছিলেন রুদ্রদামন। গুপ্ত সম্রাট 2য় চন্দ্রগুপ্ত ভারতের বুক থেকে শকদের নিশ্চিহ্ন করেন। ভারতবর্ষের অতীত ইতিহাসের আলোচনা প্রসঙ্গে কবি শক জাতির উল্লেখ করেছেন। নেক্সট দেখো হুন। হুন হলো এক অসভ্য জাতিবিশেষ। মধ্য এশিয়ার মঙ্গলদের একটি শাখা হলো এই হুন জাতি। 5ম শতাব্দীর মধ্যভাগে এরা ভারত আক্রমণ করে। মালবের রাজা যশবর্মন এই দুর্দর্শ হুনদের প্রতিহত করেন। ভারতবর্ষের অতীত ইতিহাস তুলে ধরতে গিয়ে কবি এই হুন জাতির প্রসঙ্গ এনেছেন। এরপরে দেখো নেক্সট আমাদের যে টিকাটা আছে সেটা হচ্ছে মোগল। মোগল দেখো মঙ্গোলিয়ার অধিবাসী তাতার জাতির শাখা বিশেষ হলো মোগলরা। মোগল নেতা তৈমুর লং ভারত আক্রমণ করে দিল্লি দখল ও লুণ্ঠন করেন। তার বংশধর বাবর 1526 খ্রিস্টাব্দে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের পতনের সূচনা হয়। ভারতবর্ষের অতীত ইতিহাসকে তুলে ধরতে গিয়ে কবি মোগলদের কথা উল্লেখ করেছেন। এরপরে আমাদের নেক্সট যে টিকাটা আছে সেটা হচ্ছে দ্রাবিড়। এরপরে দেখো দ্রাবিড়। দ্রাবিড় হলো ভারতবর্ষের প্রাচীনতম এক জাতি। আর্যরা এদেশে আসার অনেক আগে থেকেই এই জাতির অধিবাসীরা এদেশে বসবাস করত। ভারতবর্ষের দক্ষিণ অংশে এদের বাস। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, টুডু প্রভৃতি হলো দ্রাবিড় ভাষাবংশের ভাষা। দ্রাবিড়দের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আজও ভারতবর্ষের বুকে গৌরবজনক ভূমিকায় আসীন। তারপরে নেক্সট দেখো ইংরেজ। ইংল্যান্ডের অধিবাসীরা ইংরেজ নামে খ্যাত। প্রভূত ক্ষমতার অধিকারী ছিল ইংরেজ জাতি। এদেশে বাণিজ্য করতে এসে এদেশের রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ইংরেজরা এদেশের শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়। প্রায় 200 বছর ভারতবর্ষের বুকে তারা রাজত্ব করে। বহু মুক্তিকামী স্বাধীনতা সংগ্রামীর প্রাণের বিনিময় 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতবর্ষের বুক থেকে ইংরেজ বিতাড়ন সম্ভব হয়। ভারতবর্ষের অতীত ইতিহাসের আলোচনা প্রসঙ্গে কবি ইংরেজদের কথা আলোচ্য কবিতায় তুলে ধরেছেন। ভারতে আছে দেখো ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা কবিতায় কিভাবে বিধৃত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারতীর্থ কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাসে প্রকাশ আমরা পেয়েছি। সুদূর অতীত থেকে ভারতবর্ষের সম্পদে লুব্ধ হয়ে এদেশে বহু বিদেশি জাতির আগমন ঘটেছে। এদেশে সাম্রাজ্য বিস্তার ও লুণ্ঠনের উদ্দেশ্যে এসেছে আর্য, শক, হুন, দ্রাবিড়, পাঠান, মোগল, ইংরেজ প্রভৃতি দুর্ধর্ষ জাতি। তারা তাদের তীক্ষ্ণ তরবারি ও রক্তচক্ষু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে নিরীহ ভারতবর্ষের উপর। রক্তে রঞ্জিত করেছে ভারতবর্ষের পুণ্য মাটি। কখনো তারা শাসক হিসেবে দেশে শাসন করেছে, কখনো বা লুণ্ঠনকারীর ভূমিকা নিয়েছে। তারা এদেশে এসেছিল হিংসায় উন্মত্ত হয়ে, কিন্তু এদেশে থাকতে থাকতে এদেশে শান্তি মৈত্রীর বাণীতে দীক্ষিত হয়ে তারা একদিন এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে এদেশেরই একজন হয়ে উঠেছে। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় সব কিছু ভুলে তারা
এই ভারতের মহামানবের সাগর তীরে এক সূত্রে বাঁধা পড়েছে। ভারতবর্ষ হয়ে উঠেছে মহামানবের মিলনক্ষেত্র। এইভাবেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীর্থ কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাসকে তুলে ধরেছেন। এখানে 13তে একটা কোশ্চেন আছে, দেখো, কবির দৃষ্টিতে ভবিষ্যৎ ভারতের যে স্বপ্নীল ছবি ধরা পড়েছে তার পরিচয় দাও। এটা আমি আর লিখে দিলাম না, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, তো সেই জন্য একটুখানি আমি বলে দিচ্ছি, তোমরা যদি লিখতে চাও তো লিখে নিতে পারো। ব্যাপারটাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা এখানে দেখেছি যে ভারতবর্ষ কিন্তু সমস্ত বিভেদ ভুলে বৈদিক মন্ত্রে উজ্জীবিত হয়ে বিশ্ব মানবতাবাদের যে একটা মিলন ক্ষেত্র তার কিন্তু রূপ নিয়েছিল। কিন্তু এক সময় কি হয়েছিল, জাতিভেদ, অস্পৃশ্যতা, সাম্প্রদায়িকতা এইসবে এদেশ কিন্তু আচ্ছন্ন ছিল। জীবন তখন এই সবচেয়ে সংকীর্ণ একটা মনোভাব, সেই ভাবনায় কিন্তু কলঙ্কিত বা কলুষিত ছিল বলতে পারো। একটা ভেদাভেদ কিন্তু তখন ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখেছি, এই ভেদাভেদের কিন্তু অবসান হয়েছে, তাই তো। তো যেটা রবীন্দ্রনাথেরও কিন্তু এটাই কাম্য ছিল জীবন দেবতার কাছে। তাই কবি আর্য, অনার্য, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ যারা পতিত আছে সকলকে তিনি একদম হাতে হাত মিলিয়ে মানবতার পূর্ণ তীর্থক্ষেত্র হিসেবে ভারতবর্ষকে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। তো তিনি সকলের একান্ত চেষ্টা, সকলের স্পর্শে পবিত্র হয়ে উঠবে দেশমাতৃত্ব, এটাই তিনি চেয়েছেন। তো এই সব মিলেই কিন্তু সকলের মৈত্রীর মাধ্যমে কি হবে, আমাদের ভরে উঠবে নতুন ভারতবর্ষের মঙ্গলঘট। তো এটা যদি কেউ লিখতে চাও এটা লিখে নিতে পারো। এরপরে দেখো, বাক্যে প্রয়োগ করো আছে। উদার, উদার দিয়ে আমাদের বাক্য রচনা, এগুলো আমি করে দিইনি, কেননা এগুলো একদম সিম্পলভাবে আমি মুখে বলে দিচ্ছি। তোমরা যদি অন্য কোনো কিছু এখানে লিখতে চাও সেটাও লিখে নিতে পারো। তো উদার, দেখো, উদার হচ্ছে আমাদের পাড়ার রামনাথ বাবু যথেষ্ট উদার ছিলেন। ধৃত, পুলিশ কর্তৃক ডাকাত দল ধৃত হয়েছেন। পবিত্র, বেদ হিন্দুদের পবিত্র গ্রন্থ। লীন, ভারতবর্ষের মিলন মন্ত্রে দীক্ষিত হয়ে বহু বিদেশি জাতি এদেশে এক দেহে লীন হয়েছে। মন্ত্র, পুজোর সময় নানা পুজোয় আমরা নানা মন্ত্র উচ্চারিত করি। অনল, যজ্ঞের অনল দাউ দাউ করে জ্বলে উঠল। বিপুল, রামনাথবাবু যজ্ঞের জন্য বিপুল আয়োজন করেছে। বিচিত্র, পূর্বস্থলীতে এক জায়গায় বিচিত্র পাখির সমাহার লক্ষ্য করা যায়। সাধনা, সে অনেক সাধনা করে সঙ্গীতে আজ এই জায়গায় উত্তীর্ণ হয়েছে। জয়গান, রবীন্দ্রনাথ ওরা কাজ করে কবিতায় মানুষের জয়গান গেয়েছেন। আচ্ছা, প্রতিশব্দ লেখো। দেখো, এখানে একটা করে লিখেছি, তাও যদি তোমরা কেউ চাও দুটো করে লিখে নিতে পারো। সাগর আমি যেন একটা করে এক্সট্রা বলে দিচ্ছি। সমুদ্র, অর্ণবভাবে, ধরিত্রী, পৃথিবী, মহি বা বিশ্ব, ভূধর, পর্বত, নগ, হিয়া, মন, অন্তর, রজনী, রাত্রি, নিশি, নির্জল, বাড়ি। তো এরপর দেখো 16তে কি আছে। শালা শব্দের অর্থ গৃহ, আগার, যজ্ঞশালার অনুরূপ শালা পদযুক্ত করে আরও 5টি শব্দ লেখো। আমি লিখেছি কর্মশালা, ধর্মশালা, রন্ধনশালা, নাট্যশালা, পাঠশালা প্রভৃতি। এখানে যদি তোমরা মনে করো যে অন্য কিছু লিখবে সেটাও লিখতে পারো, যেমন গোশালা হয়। তো অনেক কিছু এরকম তোমরা কিন্তু তোমাদের মতো করেও কিন্তু লিখতে পারো। এরপরে চলো দেখে নিই কী আছে। এখানে দেখো 17তে নিচের পংক্তিগুলি গদ্য বাক্যে লেখো। প্রথমে দেখো 17-এর 1-এ আছে, দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা, এটা কি হবে? কোথা থেকে দুরন্ত স্রোতে এলো এবং সমুদ্রে হারিয়ে গেল। তারপরে দেখো, উদার ছন্দে পরমানন্দে তারে, তাকে উদার ছন্দে পরম আনন্দের সঙ্গে বন্দনা করি। নেক্সট, হৃদয়তন্ত্রে উঠেছিল রণরণী, হৃদয়তন্ত্রে রণরণিয়ে উঠেছিল। কি আছে? হেতায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীতে, এখানে প্রত্যহ পবিত্র ধরিত্রীকে দেখো। নেক্সট, হেতায় সবারে হবে মিলিমারে আনত শিরে, এখানে মাথা নিচু করে সবাইকে মিলিত হতে হবে। তারপরে দেখো
18তে আছে বিশেষ্যগুলিকে বিশেষণে, বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো। দেখো চিত্ত কি হবে? চিত্তকর্ষক, পুণ্য পুণ্যবান, পবিত্র পবিত্রতা, এক একক, দ্বার দ্বারস্থ। বিচিত্রটা দেখো হয়ে যাবে বৈচিত্র্য, কেননা বিচিত্রটা আমাদের কিন্তু বিশেষণ। এবার বিশেষণগুলোকে আমরা বিশেষ্য করছি। বিচিত্রটা হয়ে যাবে বৈচিত্র্য, তপস্যা হয়ে যাবে তপস্বী, দুঃখ দুঃখিত, জয় জয়ী, জন্ম জন্মগত, সূচি সুচিতা, লাজ ওটা হয়ে যাবে লাজুক। এরপরে দেখো নেক্সট সন্ধি বিচ্ছেদ করো। পরমানন্দ, পরম যুক্ত আনন্দ। তোমরা কিন্তু একটু বিশেষ্য বিশেষণগুলোকে ঠিক খোপে লিখে দিও, আর যদি না বুঝতে পারো, কারো যদি কনফিউজ লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো দেখো দুর্বার, দু যুক্ত বার, ওঙ্কার, ওম যুক্ত কার, হোমানল, হোম যুক্ত অনল, তারপর হচ্ছে দুঃসহ, দু যুক্ত সহ। বিপরীতার্থক শব্দ লেখো। পুণ্য পাপ, ধীর চঞ্চল, ধৃত মুক্ত, আহ্বান প্রত্যাখ্যান, দুর্বার শান্ত, বিচিত্র একঘেয়ে, বহু এক, অপমান সম্মান, বিপুল সামান্য, তরা বিলম্ব। তো আজকে এটাই শেষ, মানে এখানেই শেষ। নেক্সট আমি নেক্সট চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।